আমাদের দুনিয়া জুড়ে বিষয় হচ্ছে ট্রাম্পের নতুন ঝড়, দুনিয়া জুড়ে 15% ট্যারিফ। এবং গতকালকেই আমরা আলোচনা করেছিলাম, প্রথম আমরাই বলেছিলাম যে সুপ্রিম কোর্ট, যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট সেটি বাতিল করে দিয়েছে এবং সঙ্গে সঙ্গেই এই মিস্টার ডোনাল্ড ট্রাম্প জরুরি বৈঠক বসে তিনি ট্যারিফ নির্ধারণ করার সিদ্ধান্ত নিয়েছিলেন, শেষ পর্যন্ত 15%। নিশ্চয়ই আলোচনাটা যদি শুরু করি, আমরা আরো একাধিক বিষয়ে আলোচনা করবো, একে একে নিশ্চয়ই আসবো। অনেক ধন্যবাদ। আসলে জরুরি মিটিং করেন নাই, উনি জরুরি প্রেস কনফারেন্স করেছেন। জরুরি প্রেস কনফারেন্স করে উনি ওনার মতামত জানিয়েছেন। সেখানে পুরো বিষয়, সেই প্রেস কনফারেন্সে মেইনলি ছিল হলো সুপ্রিম কোর্টে বকাবকি করা, সুপ্রিম কোর্ট কেন এই রায় দিল এবং তাদেরকে অ্যাশেমড হতে বলছে, তাদের পরিবারকে অ্যাশেমড হতে বলছে, পরিবারের কাছে তারা অ্যাশেমড হবে, এইসব বলছে। কিন্তু কথা হচ্ছে যে সেখানে উনি যে 10% ইয়ে করার কথা হচ্ছে, তার সেখান থেকে সরে এসে শেষ পর্যন্ত দুনিয়া জুড়ে সবার উপরে 15% দিয়েছেন। যাই হোক, 15% তো দিয়েছে, আমাদের দেশের উপরে তো 18% না 19% ছিল, আমরা তো অ্যাটলিস্ট 3% আপাতত কমছে আমাদের। তো এটাতেই এখন ইয়ে থাকে। কিন্তু কথা হচ্ছে যে এটা নিয়েও আবার কোর্টে যায় কিনা এটা আলোচনা হচ্ছে, কিন্তু যে যারা আগেরটা নিয়ে কোর্টে গেছে এইটা নিয়ে উনি যান কিনা, ওরা যায় কিনা, এটাও দেখার বিষয়। তবে আমার ধারণায় এখন পুরো বিষয়টা ট্রাম্পের যে দল, রিপাবলিকান দল, তারা সংসদে এটা আলোচনা, মানে তাদের কংগ্রেসে এটা আলোচনা করার জন্য বোধহয় প্রস্তাব আনতে যাচ্ছেন, যে তারা বিষয়টা আলোচনা করতে চান যে এরকম ট্যারিফ দিতে হলে কি কি করা উচিত, এটা তারা ব্যাখ্যা বিবেচনা। যেটা কোর্ট বলে দিয়েছে এটা কংগ্রেসেরই এখতিয়ার, এটা প্রেসিডেন্টের এখতিয়ার না। তো এখন কংগ্রেস নিশ্চয়ই এই ব্যাপারে কথা, কিন্তু ট্রাম্প কিন্তু ছাড়ার পাত্র না। তিনি প্রথম 10%-এর কথা বলেছেন, যেটা তার আইনের ক্ষমতা ছিল। এটার মধ্যে, ওই আইনের মধ্যেই তার আরেকটা ধারা বলে, 302 ধারা বলে, ওনার ক্ষমতা ছিল উনি 15% পর্যন্ত উঠাতে পারেন 150 ডেজের জন্য। সেটা উনি আবার রাতেই কিন্তু আবার 15%-এ উঠায় ফেলছেন, 10 থেকে 15% উঠায়। এখন ট্রাম্প আসলে কি করতে যাচ্ছে, আবার কোন ঝড় আসতেছে, নোবডি নোজ। তো ওয়ার্ল্ড ওয়াইড যে রিয়াকশনটা, সেটা কালকে কিছুটা দেখেছি। ইউরোপ জুড়ে স্বস্তির, এটা আমরা কালকে দেখেছি। তারপরে ইভেন এশিয়া জুড়ে স্বস্তি, ইভেন আফ্রিকা জুড়ে স্বস্তি, সবাই কিন্তু স্বস্তি পেয়েছে যে ট্রাম্পের অত্যাচার থেকে অ্যাটলিস্ট রেহাই পেল। আর এদিকে চীন এবং রাশিয়া এটাকে মানে তারা এখনো এটাকে সতর্কতার সাথে ইয়ে করতেছে। ওরা বলছে they are carefully examining what will happen with this 15%. এটা কেয়ারফুলি এক্সামিন করছে চীন, ভারত, রাশিয়া, বড় বড় ব্রাজিল, সরি। সো তারা কেয়ারফুলি, কিন্তু কথা হচ্ছে যে ট্রাম্প এটা মনে হয় না ছাড় দিবে, সে এটাকে আরো অনেক দূর পর্যন্ত নিয়ে যাবে। যুক্তরাষ্ট্রের অন্যান্য জায়গা থেকেও কিন্তু তাদের কালকেই বলছেন, বিভিন্ন রিয়াকশন হচ্ছে। এখন তাদের থিঙ্ক ট্যাঙ্ক যারা আছে তারাও বলতেছে যে ট্রাম্প এই জায়গা থেকে হটে যাবে না, কারণ ট্রাম্পের হাতে আসলেই প্ল্যান বি আছে। ট্রাম্পের হাতে আসলেই অন্যান্য ইনস্ট্রুমেন্ট গুলো আছে, যে ইনস্ট্রুমেন্ট গুলো ব্যবহার করতে পারে, যেমন যুদ্ধকালীন ইনস্ট্রুমেন্ট বা যুদ্ধকালীন পরিবেশের কথা বলে, সে যে ইনস্ট্রুমেন্ট গুলো আছে সবগুলো ব্যবহার করতে পারে। সো এখন মরিয়া হয়ে যাবে। ট্রাম্পের এই আচরণ, এখনকার আচরণ আরো বেশি অ্যাগ্রেসিভ হবে, এটা ধরে নেওয়া যায়। কিন্তু ট্রাম্প একটা সিরিয়াস একটা কথা বলছে, যেটা কথাটা কিন্তু এইটাই হলো, বাংলাদেশ মতো যে দেশগুলো ধরেন নন ডিসক্লোজার এগ্রিমেন্ট করেছে, ট্রাম্প বলেছে যে তার ট্যারিফের এই বিষয়টার সাথে তার পলিসি লেভেলের যে দেশগুলোর সাথে যে ডিসকাশন হচ্ছে সেটা অব্যাহত থাকবে। এখন সেই পলিসিটা যেমন, যে সরাসরি ভারতের নাম উচ্চারণ করছেন, ভারতের সাথে তারা পলিসি লেভেলের আলোচনা অব্যাহত থাকে। আমরা যেটা মনে করেছিলাম যে ভারতের ট্রেড টিম আর যাওয়ার দরকার নাই, যে এই ট্রেড এগ্রিমেন্টের জন্য তো এখন আপাতত আর দরকার নেই, যেটা আমরা ভেবেছিলাম, না, ট্রাম্প কিন্তু ঘোষণা দিয়েছে যে ভারতের সাথে তাদের যে পলিসি ব্যাপারগুলো, এই ট্যারিফের সাথে যেগুলো আছে, মানে আপনি সরাসরি কথা হলো নন ট্যারিফ যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা অব্যাহত। সো কেউ আসলে ওইভাবে রেহাই পেয়েছে, বিষয়টা এরকম না একেবারে। এরপর আলোচনাটা করি তাহলে। আমরা এই দিকে একটা তাহলে এই 15% এখন আগামী 150 ডেজ এর জন্য কম্পালসারি হয়ে গেল নাকি, বাধ্যতামূলক? সাইফুল ভাই, জি, এই 15% তাহলে আগামী 150 ডেজ এর জন্য বাধ্যতামূলক হয়ে গেল, এটা দিতেই হবে, এটা কোনো একদম সুইপিং সে এটা করছে, একেবারে সবার উপরে চালাইছে।
একেবারে কেউ বাদ নেই, কিন্তু আগের টাকাটা ফেরত দেওয়ার জন্য তো নিশ্চয়ই ব্যবসায়ীরা ইতিমধ্যে আন্দোলন শুরু করছেন, দাবি জানিয়েছেন। আগে যে অতিরিক্ত না, যেটা, সেটা তো কালকে যাবে জানছেন, জি। হ্যাঁ, সেটার তো এখনো চূড়া হয় নাই নিশ্চয়ই। না, না, আর সেটা এত সহজ না তো, এত সহজ আচ্ছা, নাকি? লম্বা সময় লাগবে। হ্যাঁ। আরেকটা কিউরিসিটি, সুপ্রিম কোর্ট যে রায়টা দিল, সিদ্ধান্ত বা রায়টা দিল, এটার বিরুদ্ধে কি আবার আর সরকার অ্যাপিল টেপিল করবে কিনা? যে ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে যে রায়টা দিল, এটার বিরুদ্ধে কি আবার সরকার কোনো আপিল করার কোনো সুযোগ আছে কিনা? সুপ্রিম কোর্টের পরে তো কোনো আপিল করার সুযোগ নাই। আর কোনো সুযোগ নাই একেবারেই। তাইলে আমরা পরে আলোচনায় যেতে চাই। ইরান যুক্তরাষ্ট্রের সর্বশেষ উত্তেজনা তো কমছে না বোধহয়। এইখানে তো আপনি জানেন যে ইরান কে যুক্তরাষ্ট্র মানে ট্রাম্প ১০ দিন ৭ থেকে ১০ দিন বেঁধে বা ১৫ দিন ম্যাক্সিমাম সে বেঁধে দিয়েছে যে এর মধ্যে যদি তোমরা চুক্তি না করো তাহলে তোমাদের উপর আমরা আক্রমণ চালাবো। আমি সেটা কি আক্রমণ হবে সেটা বলে নাই। কিন্তু আজকে এসে সেটা জানা গেল যে ট্রাম্প ভাবতেছে যে সে একটা প্রিসিশন অ্যাটাক যেটাকে বলে একটা আ মানে সীমিত পরিমাণের একটা অ্যাটাক সে করবে এবং সীমিত পরিমাণে অভিযান চালাবে। তো অ এইটার ব্যাপারে যে আ ইয়ের ইরানের পররাষ্ট্রমন্ত্রী গুছিয়েছে। ও বলছে যে এরকম আক্রমণ করে কোনো সিদ্ধান্ত আনা যাবে না। সো যুক্তরাষ্ট্রের উচিত এইসব আক্রমণের সিদ্ধান্তের মানে দিকে না গিয়ে আলোচনার টেবিলে ও আবারও বলেছে যে ইরান আলোচনার মাধ্যমে সমাধানের জন্য প্রস্তুত আছে এবং আলোচনা অব্যাহত রাখতে চায়। কিন্তু যুক্তরাষ্ট্র বলছে যে তারা যে ডিল দিয়েছে এই ডিলের মধ্যেই এই আগামী চা এ আর কত ১০ দিনের মধ্যে বা এর মধ্যে সমাধান করো। না হলে কিন্তু তারা আক্রমণ চালাবে। তো সে স্বাভাবিকভাবে এর আগেও এরকম প্রেসিডেন্ট অ্যাটাক করেছিল। আপনার মনে আছে যে পুরা ইরাকের উপরে ওরা উড়ে গিয়ে ইরাকের বিভিন্ন পারমাণবিক স্থাপনার উপরে তারা হামলা ইরানের করে আবার নিরাপদ চলে গেছে। চলে যাওয়ার পরে কিন্তু ট্রাম্প টুইট করছিল যে ট্রাম্প ১ম টুইটটা করে যে আমাদের আক্রমণকারী যে ইয়েগুলো আছে এয়ারক্রাফট গুলোই সব নিরাপদে ফেরত আসছে। এই ফেরত যাওয়ার পরে এয়ার স্পেস ত্যাগ করার পর ইরানের এয়ার স্পেস ত্যাগ করার পর কিন্তু সে টুইট করেছে। সো আসলে এটা কখন সে কি করবে না করবে, কারণ ইরান তো একটা জায়গায় দেখা গেল যে ইরান তার এয়ার স্পেস যুক্তরাষ্ট্রের কাছে এটা কিন্তু উন্মুক্ত। মানে অন্যান্য দেশের জন্য হয়তো প্রটেক্টেড, বাট যুক্তরাষ্ট্র যেকোনো ভাবে হোক তাদের এয়ার স্পেস কিন্তু ঢুকতে পারে, ইনট্রুড করতে পারে বলেই তো তারা আক্রমণ চালিয়েছে। সো এটা কখন কিভাবে হবে, কেমনে হবে, আদৌ ইরানের পক্ষে এটা ঠেকানো সম্ভব কিনা, এটা 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 আমার মনে হয় এটা অসম্ভব ঠেকানো। কারণ আগেরবার ইরান টেরই ঠেকাতে পায়নি যে পারেনি। তাদের উপর হামলার পরে তারা টের পাইছে যে হামলা হয়েছে এবং তারা বলতে পারে না এটা কি হয়েছে। এ ই ততক্ষণে যুক্তরাষ্ট্রের সকল বিমান, জঙ্গি বিমান থেকে শুরু করে ক্যারিয়ার যা আছে সব সরে গেছে। সব ইরানের এয়ার স্পেস থেকে সরে গেছে। তার মানে ইরানের জন্য একটা অপেক্ষা করছে অবধারিতভাবে, ছোট হোক বড় হোক মানে এটা। ১০ দিনের মধ্যে যদি সমাধান না হয়। হুম, কিন্তু সমাধানের কি আদৌ কোনো সম্ভাবনা দেখেন আপনার পরে? কখন আলোচনাই আব্দুল। কখন কখন কোন দিকে আলোচনা হবে, মূল কোন নেবে। দিক দিয়ে আগাবে, কোন দিক দিয়ে পিছাবে। কারণ এটা অনেক সময় অ্যা অ্যা দ ৫-৬ দিন আগেও কিন্তু মনে হচ্ছিল যে আলোচনাটা কনক্লুশন এর দিকে যাচ্ছে। কারণ ইরান অনেকগুলো ছাড় দিয়েছিল। ইরান যুক্তরাষ্ট্রকে তাদের তেল ক্ষেতের উপরে তাদের কি বলে কাজ করার জন্য, সহযোগিতার জন্য তারা কিন্তু উন্মুক্ত করেছিল। এবং হুম, যুক্তরাষ্ট্র থেকে ইম্পোর্টের ব্যাপারেও তারা উন্মুক্ত হয়েছিল। তারা বিনিময়ে চেয়েছিল তাদের উপর যেন শর্ত আরোপগুলি বন্ধ করা হয়। কিন্তু সেটা যুক্তরাষ্ট্র রাজি হয় না। তারপর ইরানের উপর যে শর্ত করেছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোর রেঞ্জ কমানোর ক্ষেত্রে এটার উপর, এগুলো তারা রাজি হয়নি। এই ১ম মনে হয়েছিল তো হয়ে যাবে। একেবারেই। অ্যান্ড্রুর বাড়িতে তো তল্লাশি অব্যাহত আছে, প্রিন্সের বাড়িতে। হ্যাঁ, অ্যান্ড্রু এই পরপর ৩ দিন তল্লাশি চলছে। তারা খুঁজে বাইর করার চেষ্টা করছে ওই একটা জিনিসই। যে অ্যান্ড্রুর সাথে অ্যান্ড্রুর এই অপকর্মের সাথে বাকিংহাম প্যালেসকে সে ব্যবহার করেছে কিনা। প্যালেসের কোনো কিছু সে ব্যবহার করছে। এটা এবং আ আ ইনভেস্টিগেটররা বলছে যে তারা মোটেও কনভিন্স না যে অ্যান্ড্রুর যে পরিচর্যাকারীরা মানে ওখানে যারা কাজ করে, তারা যে বলতেছে অ্যান্ড্রু তার অপকর্মের জন্য এই বাকিংহাম প্যালেস ব্যবহার করে নাই। এই হুম, ব্যাপারে তদন্তকারী কর্মকর্তা তারা মোটেও কনভিন্স না। তারা এই নিয়ে তল্লাশি অব্যাহত রাখবে। তারা বলছে যে অবশ্যই সে, যেহেতু এই কথাগুলো এসছে যে ইন্টারন্যাশনাল মিডিয়ার মাধ্যমে এসছে যে সে এ এইখানে রাশিয়ান মেয়েদেরকে পর্যন্ত নিয়ে আসছিল। সো এইটা কেউ দেখে নাই।
এইটা হয়তো না, তারা যেটা মনে করছে যে যারা জানে তারা হয়তো এখন বাকিংহাম প্যালেসে আর কাজ করে না, এমন হতে পারে। বা তারা এই যে যাদেরকে তারা জিজ্ঞাসাবাদ করছে তারা মানে তখনকার সময় কর্মরত ছিল না, অন্য কোথাও এখন চলে গেছে, এরকম। বাট তারা বলছে যে তারা অব্যাহত রাখবে এবং এই তল্লাশি অব্যাহত রাখবে। এদিকে একটা বড় ডেভেলপমেন্ট ঘটেছে এইটার বাইরে। অ্যান্ড্রুর প্রিন্স খেতাব কিন্তু কেড়ে নেওয়া হয়েছিল, কিন্তু অ্যান্ড্রু প্রিন্স খেতাব কেড়ে নেওয়া হইলেও যে রাজকীয় রাজার জন্য যে আইন, পার্লামেন্টের যে আইন, সে আইনে কিন্তু অ্যান্ড্রু কিন্তু এখনো সাকসেস, উত্তরাধিকার তালিকায় কিন্তু অ্যান্ড্রুর নামটা থাকবে, আছে আইন অনুসারে। তার প্রিন্স খেতাবটা সরিয়ে নেওয়া হলেও সে মানে সিংহাসনের দিকে যে উত্তরাধিকারের যে সাকসেশন লাইন আছে, উত্তরাধিকার যে লাইন আছে, সেই লাইনের মধ্যে তার নাম আছে। এখন কেয়ার স্টারমারের গভর্নমেন্ট এখন সেই আইন সংশোধনের জন্য চিন্তা ভাবনা করতেছে। বলা হচ্ছে যে কেয়ার স্টারমারের সরকার অলরেডি বাকিংহাম প্যালেসের সাথে, ইভেন কিং চার্লসের সাথে তারা যোগাযোগ করছে, এবং কিং চার্লস এবং বাকিংহাম প্যালেস কিন্তু পার্লামেন্টকে বা কেয়ার স্টারমার অফিসকে অথবা পার্লামেন্টের অফিসকে বা বিভিন্ন পার্টি কিন্তু তারা মতামত জানিয়ে দিয়েছে যদি এই প্রিন্স মানে সাবেক প্রিন্স অ্যান্ড্রুর যদি সাকসেশন লাইন রহিত করতে হয়, সেটার জন্য আইন পরিবর্তন করতে হয়, সেটার ব্যাপারে এই রাজার জন্য যে আইন বা রাজ পরিবারের জন্য যে আইন, সেটা যদি সংশোধন আনতে হয় তাদের কোনো আপত্তি নেই। সো আসলে রাজ পরিবার আসলে অ্যান্ড্রুর এই অপকর্মের বিরুদ্ধে তো অবস্থান নিয়েছে। আর আরেকটা জিনিস হলো, যেটা এখনো যেমন ট্যাবলয়েডগুলোর বড় খবর হলো, অ্যান্ড্রু পুরো রাজ পরিবারকে বলা হয় ডায়নার মারা যাওয়ার পরে রাজপরিবার সবচেয়ে বড় সংকট পার করছে। তো এই সময় পার্লামেন্ট যদি ধরেন ওই আইনটা সংশোধন করে রাজপরিবারকে অ্যাটলিস্ট এই মানে অ্যান্ড্রুর যদি উত্তরাধিকার থেকে অ্যান্ড্রুকে বাদ দিতে পারে, তাও যদি একটু দায় মুক্তি হয়, একটু যদি এইগুলোর জন্য রাজপরিবার আসলে মানে এখন উন্মুখ হয়ে আছে। এবং পার্লামেন্ট কোনো ইয়ে করলে জানিয়ে দেওয়া হয়েছে পার্লামেন্টারি অ্যাফেয়ার্সকে, এই কমিটিকে, যে তাদের কোনো আপত্তি নাই। সো অ্যান্ড্রুর ভবিষ্যৎ কিন্তু খুব, অ্যান্ড্রু এবং অ্যান্ড্রুর পরিবার, সারা ফাগুরসন এবং অ্যান্ড্রুর কন্যারা যারা প্রিন্স এখন পর্যন্ত প্রিন্সেস আছেন, অ্যান্ড্রু যদি সাকসেশন লাইন হারিয়ে ফেলে তাদের প্রিন্সেস উপাধির কি হবে, এগুলো কিন্তু নিয়েও কথা হচ্ছে যে আসলেও ওই দুই প্রিন্সেস কি প্রিন্সেস উপাধি রক্ষা করতে পারবেন, কারণ অলরেডি তার বাবার প্রিন্সেস উপাধি নাই। এখন যদি তার উত্তরাধিকার ইয়ে থেকেও যা রাজ পরিবারের যে আইন, সেই আইনে যদি তাদের নাম মানে একেবারে উত্তরাধিকার থেকে সরে যায়, তাহলে তার প্রিন্সেস থাকার কোনো ইয়ে নেই। তাদেরও প্রিন্সেস খেতাব কি কেড়ে নেওয়া হবে কিনা, বা ফাগুরসানের কি হবে, সারা ফাগুরসান যে অ্যান্ড্রু ওয়াইফ হিসাবে যে রাজ পরিবারের যে সম্পদের উপরে যে তার একটা ভাগ আছে, একটা যে ভোগ করে, সেগুলোর কি হবে, অনেক কিছু। এবং রাজ পরিবারের সম্পদের উপরেও অ্যান্ড্রুর কোনো ভাগ থাকবে কিনা, সেটাও কিন্তু নিয়ে আলোচনা হচ্ছে। তো এখন এটা পার্লামেন্টের উপরে নির্ভর করছে। রাজ পরিবার এটা পুরাপুরি ইয়ে দিয়ে দিয়েছেন, ওপেন ইয়ে দিয়ে দিয়েছে, তোমরা যদি চেঞ্জ করতে হয় করে ফেলো। কিন্তু এটা একটা টেকনিক্যাল কারণ, রাজ পরিবার বিশেষজ্ঞরা বলছেন যে রাজ পরিবারের যে আইনটা, এটা শুধু ব্রিটেনের আইন না, এইটা এটা এই রাজা পৃথিবীর কতগুলো দেশের রাজা, হ্যাঁ, সবগুলোর আইন কিন্তু পুরো, শুধু ব্রিটেনের আইন পরিবর্তন করলে তো হবে না। তাহলে এখন সব দেশের আইন পরিবর্তন করতে হবে, মানে কমনওয়েলথের ভুক্ত যেসব দেশ, তাদেরকে এখন পর্যন্ত রাজা ভাবে, যেমন অস্ট্রেলিয়া তাদের রাজা ভাবে, কিং কানাডার কিংশিপ, এরকম অনেক দেশ আছে যারা এখন পর্যন্ত ব্রিটিশ কিং হলেই তাদের কিং। সো তাদের আইনও কিন্তু পরিবর্তন করতে হবে। শুধুমাত্র ব্রিটিশ আইন পরিবর্তন করেই কিন্তু রাজপরিবার এই কেলেঙ্কারি থেকে রেহাই পাবে না। ব্রিটিশ রাজপরিবার শুধু ব্রিটেনের রাজপরিবার না, ব্রিটিশ রাজপরিবার স্কটিশদেরও রাজপরিবার, সরি আইরিশদের রাজপরিবার, কানাডিয়ানদের রাজপরিবার, অস্ট্রেলিয়ানদের রাজপরিবার, নিউজিল্যান্ডের রাজপরিবার, এরকম বড় বড় বহু দেশের রাজপরিবার তারা। তো ওই সব দেশের রাজপরিবারের যেই জন্য যে আইন, সেগুলোও কিন্তু সংশোধন করতে হবে। সো এটা একটা বলতে পারেন যে একটা লম্বা সময় ধরে কিন্তু অ্যান্ড্রু বা রাজপরিবার আলোচনা থাকবে। এই জন্য তা বলা হচ্ছে যে রাজপরিবার ডায়ানা মারা যাওয়ার পরে যে ক্রিটিক্যাল সময় পড়েছিল, রাজপরিবার সেই সময়ের মতোই একটা ক্রিটিক্যাল পর্যায়ে পড়েছে, যেটা দীর্ঘ সময় ধরে তাদেরকে এটা নিয়ে ভোগাবে, দেশে এবং বিদেশে।
একেবারেই। যাই হোক, এই সংকট থেকে রাজপরিবার উত্তরণ ঘটবে এবং নিশ্চয়ই তদন্ত করে যা সত্য তাই প্রকাশিত হবে, এটা আমাদের প্রত্যাশা। দর্শকদের নিশ্চয়ই সেরকম প্রত্যাশা। এবং আমার প্রত্যাশা হলো যেটা হলো এই সংকট-টঙ্কটের ব্যাপার না। রাজপরিবারের উপড়ায় ফেললেই তো হইছে। আর কি হ্যাঁ, থাকবে? হ্যাঁ, রাজপরিবার সে দরকারটা কি? রাজপরিবার উপড়াই ফেললে হয়। না, এখন এটা তো এটা তো আপনি সংখ্যাগরিষ্ঠ মানুষের মনোভাবকে আপনি অস্বীকার না, আমার এটা মতামত আরকি। না, রাজপরিবার যেহেতু মত দিচ্ছে যে আইন সংশোধন করার জন্য, কিন্তু আপনি তো আরেকটা বললেন যে আরো জটিল হচ্ছে যে বিভিন্ন দেশে যারা এখনো ব্রিটেনের রাজপরিবারকে রাজা মানে, তাদেরও তো আইন পরিবর্তন করবে। ওই হ্যাঁ, জটিলতা তো অনেক হ্যাঁ। অনেক দীর্ঘ পথ পাড়ি দিতে হবে, এটার জন্য দীর্ঘ সময় লাগবে, সময় সাপেক্ষ ব্যাপার। এই ছিল আমাদের আজকের দুনিয়া জুড়ে অনুষ্ঠানের আলোচনার বিষয়, দুনিয়া জুড়ে। এবং যথারীতি আগামীকাল আমরা চলে আপনি আসবো। কয়েকটা প্রশ্ন নেবেন না? প্রশ্ন ঠিক নাই, কমেন্টস আছে, আমি দেখেছি অনেকগুলো। তারপরে একজন স্পেয়ার লাইফ লিখছেন আগের প্রোগ্রামের বিষয়ে, জীবনে প্রথমবার শুনলাম ইকবাল হাসান টুকু মুক্তিযোদ্ধা। আমার এলাকার মানুষ, উনি যদি কোনোভাবে জানতে পারতাম উনি কোন সেক্টরের মুক্তিযোদ্ধা। উনি ওনার বক্তব্যে বলেছেন উনি মুক্তিযুদ্ধে গিয়েছিলেন, এমনি জানেন নাই। সুতরাং আমরা একটু উদাহরণ কিছু আমার মনে হয় ইকবাল হাসান টুকু সম্পর্কে জানা দরকার। ইকবাল হাসান টুকু কিন্তু আম বঙ্গবন্ধুর ছেলে, হ্যাঁ, শেখ কামালের বন্ধু। আ শেখ কামালের সাথে মানে মানে বন্ধু, এবং শেখ হাসিনা তাকে ভাইয়ের মতোই দেখেন। এবং তারা বোধহয় পারিবারিকভাবেও আ মানে কোনো না আত্মীয়তা কোনোভাবে আছে কোনো একটা আত্মীয়তা আছে। শেখ তো সেলিমের। আ যেহেতু কামালের বন্ধু, সেই সময় কামালের সকল বন্ধুই অলমোস্ট যুদ্ধে গেছে। এই যে মাহফুজ আনাম থেকে শুরু করে এরা সবাই গেছে। তো ইকবাল হাসান টুকু যে মুক্তিযোদ্ধা ছিল এটা আমি আগে শুনেছি, কিন্তু এই প্রশ্নটা কখনো আমি আ পা মানে মুখে পড়ি নাই যে ইকবাল হাসান টুকু মুক্তিযোদ্ধা কিনা? এইটা খোঁজ না। এখন এই স্পেয়ার লাইফ এর এই আ আ প্রশ্নের পরে বা তার মন্তব্যের পরে আ আ আমি অবশ্যই স্পেয়ার লাইফ আমি আ উনি কোন সেক্টরের মুক্তিযোদ্ধা ছিলেন বা কিভাবে মুক্তিযোদ্ধা, যেমন ধরেন আ শেখ কামাল কোন সেক্টরের মুক্তিযোদ্ধা ছিলেন না। তিনি ছিলেন উনি আ ওসমানীর জেনারেল ওসমানীর এডিসি ছিলেন। তো তিনিও মুক্তিযোদ্ধা, তিনি লেফটেন্যান্ট ছিলেন। তো এরকম আরকি। এখন ইকবাল হাসান টুকু কিভাবে মুক্তিযোদ্ধা? আপনি যেহেতু বলাতে আমার মধ্যে কিন্তু একটা আগ্রহ তৈরি হলো। আমি এটা খুঁজে বের করব। আ শেখ সেলিমের ব্যয়ের পরিবর্তে মঈন আহমেদ তার পরিচয় কিন্তু শেখ কামালের আ বন্ধু বন্ধু হিসেবে। শেখ হাসিনা তাকে শেখ কামালের বন্ধু হিসেবে তাকে ভাইয়ের মতোই দেখতেন। একেবারেই। ইউনুসকে এবং আরো কোথায় একটা বলি যে ইকবাল হাসান টুকুর পরিবার এবং ইকবাল হাসান টুকুর যে ২০০৬ সালে যে আ আটক করা হয়েছিল, তখন কিন্তু শেখ হাসিনা ১ম স্টেটমেন্ট করেছিলেন ইকবাল হাসান টুকুর জন্য এবং তার পরিবারের জন্য। সো আ একটা লিঙ্ক তাদের আছে। বাট আমি এক্সাক্টলি জানি না তিনি কোন সেক্টরের মুক্তিযোদ্ধা। এটা আসলে আমার জানা উচিত এবং আমি জানার চেষ্টা করব। এবং যদি জানতে পারি স্পেয়ার লাইফ, আই উইল অ্যানসার ইট। যখন পাই আরকি। একজন বলছেন যে ইউনুসকে কোন দেশের রাজা বানানো হবে, এটা চার্লসের কাছে পাঠাই দিতে হবে। আচ্ছা, তারপর ইউনুসকে আমাদের চিড়িয়াখানার রাজা বানানো যেতে পারে। একেবারে আমাদের সিংহকে, যে সিংহের যে কিং রুম আছে, যে একটা বিশাল রাজকীয় রুম আছে, রাজকীয় ঘর আছে যে ইয়েতে কিনা আমাদের জাতীয় চিড়িয়াখানায়, সে সিংহকে আমরা অন্য একটা কিনা যে খাঁচায়। চিড়িয়াখানার আরেকটা মানে খাঁচা না, তো সে তো ঘোরাফেরা করতে পারে, সে ওপেন, তার একটা প্রাসাদ আছে। আহ, আমাদের সিংহের কিন্তু একটা প্রাসাদ আছে এমনি ইয়েতে। তো সেই প্রাসাদে আমার মনে হয় আমরা ইউনুসকে রাখতে পারি। আর আমাদের এখনকার যিনি রাজা আছেন, যে সিংহ রাজা আছেন, তাকে আমরা কিছুদিনের জন্য নির্বাসনে পাঠায় দিতে পারি। কোনো একটা দেশে তাকে পাঠাইতে পারি, বা অন্য কোনো ডিস্ট্রিক্টে যেমন চিটাগং এ আমরা তারে পাঠায় দিতে পারি। আপাতত বর্তমান রাজাকে নির্বাসনে পাঠিয়ে ইউনুস রাজাকে আমরা সেখানে প্রতিস্থাপন করতে পারি। থ্যাংক ইউ। ব্রিটেন দিয়াগো গার্সিয়ার থেকে ইউএস কে সামরিক বাহিনীকে হেল্প করবে না। আচ্ছা, সিংহের কয়েকটা খাঁচা খালি আছে। কয়েকটা খাঁচা খালি আছে সিংহের। এটা লিখছেন ইফতেখার হোসেন। তারপরে আচ্ছা, উপরের দিকে যাই। একজন, এটা তো সব আগের অনুষ্ঠানের প্রোগ্রাম। মার্কিন সুপ্রিম কোর্ট আর পাগলা ট্রাম্পের মাঝে টম এন্ড জেরি খেলা চলছে, না মনে হয় এইটা বোধহয়। না, ডিসিশন এখানে। হ্যাঁ, এইটা বোধহয় ঠিক না। টম এন্ড জেরি খেলা চলছে, এটা ঠিক না। আদালতের রায় দিয়েছে।
সাইফুল ভাই, আওয়ামী লীগ যদি আসে বলবেন বক্তব্য শুরুটা কিছু সংক্ষিপ্ত করা, তরুণরা এত গভীরে যেতে চায় না। মানে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসবে কোনো মন্ত্রী হইলে আর বলা পরামর্শ দেওয়া কি যে তারা যেন কথা কম বলে। কিন্তু এটা কি খারাপ না যে তরুণরা ডেপথে যেতে চায় না? আমরা কি এমন খুব খারাপ। তরুণ আমরা প্রজন্ম চাই যে তরুণের মগজের মধ্যে কোনো তথ্য নাই? কারণ আপনি যদি ডেপথে কোনো জিনিসে না যায়, কোনো জিনিস যদি ডেপথে না পড়ে, একটা গল্প যদি পুরাটা না পড়ে এবং একটা গল্প প্রয়োজনে যদি বুঝতে না পারে, ২ বার যদি না পড়ে, তাহলে তাকে কি গল্প পড়া মনে হয়? মনে হবে না তো। আপনি যদি একটা না। প্রবন্ধ পড়েন, সেটা যদি পূর্ণাঙ্গ না বুঝে পড়ে, সেটাই পড়া হয়। তো তেমনি আপনি যখন কোনো কিছু শুনতে চায় না বইলে তারে শুনাইলেন না। কিন্তু সে তো ইনকমপ্লিট রয়ে গেল। তো অশিক্ষিত রয়ে গেল। সো আপনি কি চান যে জেন জি অশিক্ষিত থাকুক? আমি তো মনে হয় না। তাকে জোর করে হলেও পড়াইতে হবে। যদি সে ওই সাবজেক্ট পড়তে না, যেটা পড়তে চায় সেটা তাকে পড়তে হবে। হুম। তারপর সঞ্জিদা লিখছেন যে ফজলুর রহমানকে কেন মুক্তিযোদ্ধা মন্ত্রী বানানো হলো না? উনিই তো একমাত্র গত ১.৫ বছর মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেছেন। কঠিন প্রশ্ন, এটা তো উনার প্রধানমন্ত্রী সাথে বলতে তারেক পারেন। রহমানের খাতির নাই, পরিষ্কার ব্যাপার। আর কি? একেবারেই, একেবারেই। ইফতেখার হোসেন লিখছেন এনি সম্ভবত জামাত দ্বারা বেষ্টিত ও প্রভাবিত, তদন্ত দরকার। না, ওই যে সাইফুল ভাই আগে বলছেন, হয়তো উনি না বুঝেই ফেলে ফেলছেন, মানে বাদ কা বাদ বলে ফেলছেন, যে বলতে হবে এই জন্য বলে ফেলছেন আর কি, ব্রেইনের এইরকম। মধ্যে নাই আরকি কিছু। ফাঁকা ব্রেইন আরকি। ওই যে জেন জির ব্রেইন আরকি। আহ, আচ্ছা, কেমিস্ট্রি কে লিখছেন, কিন্তু টুকু সাহেবের কথা বললেই মনে হয় সেই কনসার্টের ঘটনা, 20 জন মানুষকে হত্যা করেছে বিদ্যুৎ দাবি করার অপরাধে। বুঝছেন, এই যে কনসার্টের যে বিদ্যুতের জন্য লড়াই ছিল। আর অনেকে লিখছেন শসা 100 টাকা, খিরাই 150 টাকা, 170 টাকা, ব্রয়লার মুরগি 220 টাকা। পলাশ লিখছেন, আরো অনেকেই লিখছেন। তারপরে ওই যে আমাদের এক অভিনেত্রী লাল বিপ্লবী, তিনি এয়ারপোর্টে আটকা পড়ছেন, পরে তাকে ছাড়িয়ে আনা হয়েছে। কে হ্যাঁ, সে? ওই মেহজাবিন, তিনি থাইল্যান্ড থেকে এয়ারপোর্টে আসছিলেন, আটকা পড়ছিলেন। মেহজাবিন কে? মেহজাবিন নামে এক অভিনেত্রী আছেন, লাল বিপ্লবী। মেহজাবিন চৌধুরী? মেহজাবিন চৌধুরী তো মনে হয় তার নাম, আমি তো মেহজাবিন সেসব। চৌধুরী তো লাল বদন না? না, এক মেহজাবিন আছেন লাল বদর। মেহজাবিন মেহজাবিন চৌধুরী কিন্তু লাল জবা না। ও কোন দিকেই ছিল না। কিন্তু নায়িকা ঝুলাই নারী জঙ্গি। স্বপ্নরানা টুর তো আশা করি জেনে লিখছেন। ও নিশ্চয়ই আপনি তো স্বপ্নরানা টুর লিখছেন, এবং থাইল্যান্ড থেকে ফেরার পথে উনি আটকা পড়েছেন বোতল সহ। বোতলের পরিমাণ বেশি ছিল। বটলের জন্য আটকেছে, সেটা ঠিক আছে। বোতলের পরিমাণ বেশি বটলের ছিল। বিরুদ্ধে তো অভিযান প্রধানমন্ত্রী শুরু করছেন, এটা তো হ্যাঁ, সেটাই আপনি বলছিলেন সেদিন, এটা ইন্টারেস্টিং শুরু হয়ে ব্যাপার। গেছে না? মেহজাবিন পর্যন্ত আটক, আর কোনো কথা নাই। আর সেগুলো একজন আপনার কাছে জানতে চেয়েছেন, শালম সরকার, লেবু কি আমেরিকা থেকে আমদানি করতে হচ্ছে কিনা, বাংলাদেশের লেবুকে? জানি না। আচ্ছা, প্রধানমন্ত্রী, বর্তমানে প্রধানমন্ত্রী 3 জন, তারেক রহমান, জুবাইদা রহমান, জায়মা রহমান, 3 জনকেই বিশেষ প্রোটোকল দেওয়া হচ্ছে কেন? প্রশ্ন করেছেন পরিবার রায়হান। বলে। পরিবার বলে, পরিবার বলে প্রোটোকল দেওয়া হচ্ছে। পরিবার তো প্রোটোকল পাবে। একদম। এই, আর গ্যাসের দাম, শালম সরকার আরেকটা লিখছেন, আজকে গ্যাসের বোতল 1850 টাকা দিয়ে কিনে নিয়ে আসলাম, শেখ হাসিনার আমলে ছিল 1450 টাকা। 1450, 1250, 1350, এরকম কি 1400, এরকম ছিল। এই ছিল আজকের বাঁকাচুকে এবং দুনিয়া জুড়ে পরপর দুটি অনুষ্ঠান একসঙ্গে করে ফেললাম আমরা আপনাদের সহযোগিতায়। নিশ্চয়ই আগামীকাল যথারীতি আসবো, কিন্তু এটা কি লিখেন, কূটনৈতিক চুক্তি লাভ নাকি দেশ বরকা, চুক্তির নামে কি হচ্ছে দেশের সাথে? প্রশ্ন ছিল, কূটনৈতিক চুক্তি কি ওই যে ইয়ের সাথে চুক্তি নাকি? এটা চুক্তির প্রসঙ্গ হঠাৎ করে আনলেন কেন? বুঝতে পারিনি, আমরা তো চুক্তি নিয়ে আজকে কোনো কথা বলিনি, নাকি দুনিয়া জুড়েতে বলছি, কিন্তু আগের অনুষ্ঠানতে বলি নাই। বিপুল ভাই, মন্ত্রী 9 বছর গুম থাকা মন্ত্রী, তার তদন্ত করবেন কি? আচ্ছা, ঘুষের অ্যাডভান্স সমঝোতা, যেটা আপনি বলছিলেন নাকি, যে সড়কের সমঝোতা, ঘুষের সমঝোতা। আচ্ছা, এই পর্যন্ত। সবাইকে শুভরাত জানিয়ে শেষ করতে চাই। পরের অনুষ্ঠান নিশ্চয়ই, পরের অনুষ্ঠান বলতে আগামীকাল আবার নিশ্চয়ই দেখা হবে সবার সঙ্গে, এবং যথারীতি আপনারা থাকবেন আগামীকাল, যথারীতি আমরা আসবো আমাদের নিয়মিত আয়োজনে। 10টায়, 11টায় বেতরবাহী, 12:30টায় তাৎক্ষণিক, এবং
রাত 2টায় বাঁকা চোখের দুনিয়া জুড়ে পরপর 2টি অনুষ্ঠান সঙ্গে থাকবেন সেই পর্যন্ত, এবং যথারীতি সবাই নিরাপদ থাকবেন, সাবধানে থাকবেন, এবং নিশ্চয়ই এখন আপনারা চলাফেরা করতে সমস্যা হচ্ছে না, আগের চাইতে উন্নতি হয়েছে পরিবেশ, মানে মবের যে ভয় ছিল সেটা শহরে কিছু হলেও কমেছে, এটা মনে হচ্ছে আর কি। সবাই সাবধানে থাকবেন। শুভরাত্রি সাইফুল ভাই। সবাইকে শুভেচ্ছা, যে যেখানে আছেন, বাংলাদেশে ভারতে যেখানে আছেন তাদের রাতের শুভেচ্ছা। আর বাংলাদেশে যারা আছেন তাদেরকে বলি ওই যে নিরাপদে থাকবেন সবাই মিলে। আর হলো যথারীতি ইউনুস এবং তার গং, তাদেরকে যেখানে পাবেন হ্যাকলিং করবেন, তাদেরকে জিজ্ঞাসা করবেন যে তারা কেন আমাদের দেশটা ধ্বংস করেছে। আর আপনার নিজের প্রশ্ন থাকলে তো অবশ্যই করবেন, তবে কোনো ইয়ে করবেন না, মানে কি বলে গায়ের জোর খাটাতে যাবেন। ডিম তো থাকবেন সবাই মিলে। ডিমের ব্যবহার তো যে কেউ করতে পারে না, তা তো বটে, এটা তো কোনো ব্যাপার না, সেটা ডিম তো আইন সিদ্ধ। তো আর হয়তো সোজাসুজি গ্রামীণ প্রোডাক্ট গুলো বয়কট করবেন। অনেক ধন্যবাদ সবাইকে শুভরাত জানিয়ে শেষ করি। একদম শেষের দিকে দেখে ফেলি, হ্যাঁ সবার কিছু আগে আমরা ডিকশনারি থেকে মিনিং বের করতাম, আর এখন মোবাইলেই সব বের করে ফেলি। হ্যাঁ সেটাই তো। সবাইকে শুভরাত জানিয়ে শেষ করি, এবং ভাই আপনার 5ম গ্রেডের লাল বদরা কি মেহজাবিন চৌধুরী, হ্যাঁ ওই যে একজন লিখছেন ময়না আহমেদ 5ম গ্রেডের লাল বদর। যদি সবাইকে শুভরাত জানিয়ে শেষ করলাম, দেখা হবে আগামীকাল। শুভরাত্রি।